স্যান মারিনো বাংলাদেশের জন্য ঠিক কোন কোন জায়গায় থ্রেট হয়ে দাঁড়াতে পারে। কোচ হেভিয়ার কাবরেরার সময় আমরা সাদউদ্দিনকে দেখছি, এখনও যদি সেই সাদউদ্দিন হয়। ভাই ফরমেশন, ট্যাকটিক্স, গেম প্লে এবং কোন ফুটবলার ঠিক কোন পজিশনে খেলবে, ওই লো ব্লকের মধ্যে ওই সিঙ্গেল স্ট্রাইকার এমনিতেই আইসোলেটেড হইতে পারে। আর হামজা চৌধুরী কি ডিফেন্সিভ রোলে খেলবেন নাকি অফেন্সিভ রোলে খেলবেন? ফিজিক্যালি তারা বাংলাদেশের চাইতে অনেক অনেক বেশি স্ট্রং। যেই ফুলব্যাকরা থাকে তারা ট্রেডিশনাল ফুলব্যাকদের মতো ওভারলেফ করে না, কারণ মডার্ন ফুটবলে কোনো কোচই একটা ম্যাচে যেই পজিশনে যেই ফরমেশনে ম্যাচ শুরু করে সেই ফরমেশনে ম্যাচ শেষ করে না। ম্যাচ ফ্রি রোল দেওয়া হামজা চৌধুরীকে। স্যান মারিনোর বিপক্ষে এক ঐতিহাসিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ এবং একই সাথে হেভিয়ার কাবরেরার অধ্যায়ের সমাপ্তির পরে নতুন কোচ থমাস ডুলির আন্ডারে এটি হবে বাংলাদেশের সর্বপ্রথম ম্যাচ। স্যান মারিনো ফিফা র্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানির দল, যাদের বর্তমান র্যাঙ্কিং 211। এই দলের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের ফরমেশন, ট্যাকটিক্স, গেম প্লে এবং কোন ফুটবলার ঠিক কোন পজিশনে খেলবে এবং একই সাথে দল হিসেবে স্যান মারিনো বাংলাদেশের জন্য ঠিক কোন কোন জায়গায় থ্রেট হয়ে দাঁড়াতে পারে, সেটি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমেই একটু করে বলে নিব এই ম্যাচটি কেন ঐতিহাসিক। বাংলাদেশ এর পূর্বে ইউরোপিয়ান দলের বিপক্ষে ম্যাচ খেললেও ইউরোপের মাটিতে গিয়ে এটি বাংলাদেশের সর্বপ্রথম ম্যাচ। বাংলাদেশে যে নতুন ধারার ফুটবল শুরু করেছে তারই অংশ হিসেবে বাংলাদেশ এবার প্রথমবারের মতো ইউরোপের মাটিতে গিয়ে খেলার সাহস করেছে। হতে পারে র্যাঙ্কিংয়ের দলটা অনেক তলানিতে, তবে ফুটবল এমন একটি খেলা যেখানে আপনি কোনো দলকেই ছোট বড় বলে বিচার করতে পারবেন না। ফিফা র্যাঙ্কিংয়ের সবচেয়ে শুরুর দল এবং সবচেয়ে শেষের দল, দুটো দলের মধ্যে ম্যাচ হলে কেউ নিশ্চিতভাবে বলতে পারবেন না ঠিক কোন দল জয়ী হবে। দেশ ছাড়ার পূর্বে কোচ থমাস ডুলি তার একটি ফরমেশনের কথা বলেছিলেন, যেটা বর্তমান মডার্ন ফুটবলে খুবই কার্যকরী এবং সবচেয়ে সর্বাধিক ব্যবহৃত একটি ফরমেশনটি হচ্ছে 4-2-3-1, যেখানে 4 জন ডিফেন্স লাইনের সাথে 2 জন হোল্ডিং মিডফিল্ডার, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডারের উপরে একজন সিঙ্গেল স্ট্রাইকার। আর এই ফরমেশনটা খুবই সুশৃঙ্খল একটি ফরমেশন, কারণ ফরওয়ার্ডের সাথে ডিফেন্সের একটি খুব সুন্দর সুশৃঙ্খল ধারা বজায় থাকে। এই দলটাকে যেমন আপনি ডিফেন্সিভলি সলিডভাবে ব্যবহার করতে পারবেন, তেমন এটাকেও খুব সুন্দরভাবে ভালো কিছু উপহার দিতে পারবে। সো এই ফরমেশনে এই ট্যাকটিক্সটা আসলে লুকিয়ে রয়েছে। এই ফরমেশনে কোন ধরনের ফুটবলাররা আসলে খেলে থাকে। এই ফরমেশনে 4 জন ডিফেন্স লাইনে যারা থাকে তাদের মধ্যে 2 জন হচ্ছে সেন্টার ব্যাক, 2 জন সেন্টার ব্যাক, 2 জন ফুল ব্যাক এবং 2 জন যে হোল্ডিং মিডফিল্ডার থাকে তাদেরকে বলা হয় ফ্রিবিট। আর এই 2 জন ফ্রিবিট, একজন একটু ডিফেন্সিভ আর একজন একটু অফেন্সিভ। মানে যখন মিডফিল্ডে একজনের কাজ হচ্ছে মিডফিল্ডে বল উইন করা, আরেকজন হচ্ছে মিডফিল্ড থেকে বলগুলোকে অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে বল সাপ্লাই করা, ভার্টিক্যালি এবং রান মেক করা। এই যে কম্বিনেশন, একজন একটু ডিফেন্সিভ হয়ে খেলা, দল যখন মিডফিল্ডে বল লুজ করবে তখন একটু নিচে নেমে এসে ডিফেন্সে হেল্প করা, এই জিনিসগুলা এই ফরমেশনটাকে খুব ভালোভাবে আসলে কার্যকরী করে তোলে। এছাড়া এই ফরমেশনের কিছু তো অসুবিধা অবশ্যই রয়েছে, সেগুলো একটু আলোচনা করব। এই ফরমেশনে যেই ফুলব্যাকরা থাকে তারা ট্রেডিশনাল ফুলব্যাকদের মতো ওভারলেফ করে না, কারণ ওভারলেফ করলে এখানে বিশাল একটা জায়গার ফাঁকা হয়ে যায়। কোনো কারণে যদি প্রতিপক্ষের ভাগে বল লুজ করে, তারা যদি কাউন্টার অ্যাটাকে আসে, তখন যে ট্রানজিশন পিরিয়ডটা থাকে সেখানে যদি শক্তিশালী প্লেয়ার না হয়ে থাকে, তার ফিজিক্যাল স্ট্রেংথ ভালো না হয়ে থাকে, তাহলে সে ওই স্পেসটা কাভার করে এসে ডিফেন্সে মনোযোগ দিতে পারে না। এর জন্য এরা খুব বেশি একটা ওভারলেপ করে না। এছাড়া আরও একটি অসুবিধা রয়েছে, সেটি হচ্ছে যে সিঙ্গেল স্ট্রাইকার থাকে সে খুব সহজে প্রতিপক্ষ দ্বারা আইসোলেটেড হইতে পারে। কারণ প্রতিপক্ষ যদি লো ব্লক খেলে, নর্মালি স্যান মারিনোর কথাই বলি, স্যান মারিনোর দলটাই খেলে লো ব্লকে। ওরা 4-5-1-এ খেলে কখনো, আবার কখনো হচ্ছে যে 5-4-1-এ খেলে। সো আলটিমেটলি তাদের খেলাই হচ্ছে লো ব্লকের খেলা। সো ওই লো ব্লকের মধ্যে ওই সিঙ্গেল স্ট্রাইকার এমনিতেই আইসোলেটেড হইতে পারে। তার উপরে বাংলাদেশে কোনো
নাম্বার 9 একদম কার্যকারী নাই, যে যে কোনো অপশন থেকে ওইখান থেকে গোল করতে পারবে। সো যাদেরকে আমরা ব্যবহার করি না কেন তারা কিন্তু প্রপার নাম্বার 9 না। সো এখন যদি আমরা বলি যে এই যে ফরমেশনটা রয়েছে এই ফরমেশনে কোথায় কোন ফুটবলার খেলবে, অর্থাৎ একাদশ যেটা, সেটা এই জায়গাতে প্রথম গোলকিপারের জায়গাতে অনেকের চাহিদা আনিসুর রহমান জিকো, যেহেতু দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছেন। কিন্তু আনিসুর রহমান জিকো কি থাকবেন নাকি মিতুল মার্মা, সে আলোচনা সবার পরে করবো, অর্থাৎ এই একাদশটা যখন শেষের দিকে যাবে তখন আলোচনা করবো, কারণ এখানে একটা টুইস্ট আছে। আর যদি আমি ডিফেন্সের কথা বলি তাহলে দুইজন সেন্টার ব্যাক, এক প্রকার অটো চয়েস বলতে পারেন আপনি, তফু বর্মন এবং তারিক কাজী, এই দুজন সেন্টার ব্যাক হিসেবে খেলবেন। লেফট সাইডে আনডাউটেডলি আপনি জায়ান আহমেদকে স্টার্ট করতে দেখবেন, রাইট সাইডে সাদউদ্দিন। এখন অনেকেই বলবেন ভাই সাদউদ্দিন কেন? কোচ হ্যাভিয়ার কাবরেরার সময় আমরা সাদউদ্দিনকে দেখছি, এখনও যদি সেই সাদউদ্দিন হয়, ভাই এই যে ফরমেশন, এই ফরমেশনের সাথে ফুটবলারদের ফিজিক্যাল স্ট্রেংথ ভালো থাকতে হয়, বল কন্ট্রোল ভালো থাকতে হয়, এই জিনিসগুলোই আসলে সাদউদ্দিনকে জায়গা করে দিচ্ছে। আর ওভার দ্য ডে সাদউদ্দিন কিন্তু নিজেকে পরিবর্তন করছে, এটা কিন্তু ভালো সাইন। একজন ফুটবলার যখন খারাপ করে আপনি তাকে ক্রিটিসাইজ করতেই পারেন, কিন্তু এরপরে যদি সে তার ওই ভুলগুলো সংশোধন করে তাকে আপনি বাহাবাও দিতে হবে, তাকে তার যোগ্য রিওয়ার্ডটা দিতে হবে। এই জন্য আমার থেকে মনে হয় যে সাদউদ্দিন রাইট সাইডে থাকবে। এছাড়া আপনাদের হয়তো বা আপনাদের কিনা আমারও চাইতে থাকতে পারে যে বিশ্বনাথ ঘোষকে রাইট সাইডে খেলানো হোক, তবে বিশ্বনাথ ঘোষকে রাইট সাইডে দেখা যেতে পারে একদম শেষের দিকে গিয়ে। কিন্তু এটাও মনে হয় যে কোচ সাদউদ্দিনকে পুরো 90 মিনিটসও খেলাইতে পারে। এরপরে যদি আসি, আমি দুজন ফ্রিবিটের কথা বলছিলাম, অর্থাৎ দুজন হোল্ডিং মিডফিল্ডার। এই হোল্ডিং মিডফিল্ডারের জায়গাতে খেলবেন জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী। কিন্তু কে কোথায় খেলবেন? হামজা চৌধুরী কি ডিফেন্সিভ রোলে খেলবেন নাকি অফেন্সিভ রোলে খেলবেন? কারণ আমি বলেছিলাম যে এখানে একজন হোল্ডিং মিডফিল্ডার একটু ডিফেন্সিভ থাকে, আরেকজন একটু অফেন্সিভ থাকে। তবে হতে পারে যে শুরুর দিকে আমরা দেখব যে হামজা চৌধুরী একটু ডিফেন্সিভ রোলে খেলবেন আর জামাল ভুঁইয়া একটু উপরে উঠে খেলবেন, কারণ জামাল ভুঁইয়াকে আমরা একটু উপরে উঠে খেলতে দেখতে অভ্যস্ত। এরপরে যদি আসি তিনজন অ্যাটাকিং মিডফিল্ডারের মধ্যে কিন্তু যে দুজন সাইড মিডফিল্ডার থাকে তারা কিন্তু নর্মালি হয় যে মানে উইঙ্গার হয়ে থাকে। সো লেফট সাইডে আমি ফাহমিদুলকে দেখতেছি, অ্যান্ড আমার থেকে মনে হয় যে এখানে কোচ ভুল করবেন না, ফাহমিদুলকে এই লেফট সাইডে খেলাবেন। কারণ সান মারিনো যেই দলটা, এটা এক প্রকার ইতালির প্যাটের মধ্যেই কিন্তু, আর ইতালির মাঠেই ফুটবল খেলে কিন্তু জাতীয় দলে জায়গা পেয়েছেন এই ফাহমিদুল। সো ফাহমিদুলের ওই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়া এবং এই যে একটা ফরমেশন, এই ফরমেশনের সাথে মানাইতে হইলে যেই ট্যাকটিক্যাল ম্যাচুরিটি প্রয়োজন সেটা কিন্তু ফাহমিদুলের রয়েছে। ওই জায়গাতে ফয়সাল আহমেদ ফাহিমের চাইতে আমি ফাহমিদুলকে এগিয়ে রাখছি। সবচাইতে বড় সমস্যায় পড়তে হবে রাইট সাইডে, যেহেতু রাইট সাইডে এবার রাকিব নেই, তো আপনি রাইট সাইডে কাকে খেলাবেন? আমি আরেকজন হচ্ছে নাম ঠিক এখন শিওর মনে করতে পারতেছি না, যে পূর্ব জাতীয় দলে খেলছে, এইবারের স্কোয়াডেও তাকে রাখা হয়েছে, সে একজন রাইট উইঙ্গার। সেই জায়গাতে আমার মনে হয় হয়তোবা ফয়সাল আহমেদ ফাহিমকে রাইট সাইডে শুরু করানো হবে, আর না হলে এই জায়গাতে কাজেম শাহকে রাইট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্যবহার করা হতে পারে। এবার যদি আসি আমি, যেই সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছেন সেই পজিশন আর কেউ নয়, আনডাউটেডলি আমাদের মিডফিল্ড জেনারেল শামিদ শমীর নেবেন। এবং শামিদ শমীর যেই ক্রিয়েটিভিটি, যে ক্রিয়েটিভ ফুটবল তিনি খেলেন, সেটা একেবারে ভালোভাবে আমরা এখানে দেখতে পারবো যদি বাকি যেই ফুটবলাররা রয়েছেন তারা গেমটাকে ভালোভাবে রিড করতে পারেন, ট্যাকটিক্সটা বুঝতে পারেন। এবার কথায় আসি, সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে কাকে দেখছি? সিঙ্গেল স্ট্রাইকার এই দলে এখন বর্তমানে স্ট্রাইকার যদি বলেন তাহলে আছে শাহরিয়ার ইমন। আর শাহরিয়ার ইমন এই সিজনে বাংলাদেশ ফুটবল লিগে খুব আহামরি ভালোও করে না, এবার খারাপ করছেও আপনি সেটা বলতে পারবেন না। তবে স্টার্টার কি হবে কিনা, আমার থেকে মনে হচ্ছে, কেন জানে না মনে হচ্ছে, এই জায়গাতে শাহরিয়ার ইমনকে প্রথম থেকে না খেলিয়ে শেখ মুরসালিনকে খেলানো হতে পারে। এই জায়গায় খেলানো হতে পারে। তবে এই জায়গাটা আমি আসলে আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা কাকে চান, শাহরিয়ার ইমন নাকি শেখ মুরসালিন? এবার যে বলেছিলাম ওই যে গোলকিপারের জায়গাটা খালি রেখে আসছি,
সো আনিসুর রহমান জিকো দলে ফিরেছে, তার ফিটনেসও মোটামুটি আগের চাইতে ভালো, ওজন কমিয়েছে। গেল যেই বাংলাদেশ ফুটবল লিগ সেখানে 7-8টা ম্যাচ খেলে বেশ কিছু ম্যাচে ভালো করেছেন, পেনাল্টি সেভ দিয়েছেন। কিন্তু মিতুল মার্মাও খারাপ করে নাই, তার দলও কিন্তু ওই সেকেন্ড পজিশনে ছিল, তারও ভালো পরিমাণে ক্লিন শিট রয়েছে। এই জায়গাতে আমি মনে করতেছি কোচ মিতুল মার্মাকে খেলাবে, কিন্তু আমি চাই আনিসুর রহমান ব্যাক করুক। আপনি কি চান সেটা জানাবেন। এই তো বললাম আমাদের একাদশ। এরপরে এই ফুটবলারদের অল্টারনেটিভও থাকতে পারে। এখানে বেশ কিছু ফুটবলার দেখা গেছে সেকেন্ড হাফে চেঞ্জ হবে, তখন কারা আসবে? অনেকে তো আসলে অনেক ফুটবলারকে দেখতে চায়। ইসা ফয়সালকে আমরা আসলে দেখতে পাচ্ছি। ইসা ফয়সাল অনেক দিন পরে মূল স্কোয়াডে ফিরেছে। সো সেকেন্ড হাফে হয়তো বা আমরা এই ফাহমিদুলকে যদি চেঞ্জ করি, কারণ ফাহমিদুলকে পুরো 90 মিনিট খেলার মতো পরিস্থিতি দেখি না, ওই জায়গাতে হয়তো বা ওই পজিশনে জায়ান আহমেদকে একটু উপর উঠানে খেলানো হবে, কারণ তখন হয়তো বা ফরমেশনটাও চেঞ্জ হবে। কারণ মডার্ন ফুটবলে কোনো কোচই একটা ম্যাচে যেই ফরমেশনে ম্যাচ শুরু করে সেই ফরমেশনে ম্যাচ শেষ করে না। ম্যাচ পরিবর্তন হয়, ম্যাচের টেম্পো অনুযায়ী আসলে পরিবর্তন হয়। এবার যদি ওই জায়গাতে আপনি জায়ান আহমেদকে উইং ব্যাক হিসেবে শিফট করেন, তাহলে লেফট সাইডে তখন আপনার আবার হচ্ছে যে ইসা ফয়সালকে দেখা যেতে পারে। আর এই ছাড়া জামাল ভুঁইয়াকেও পরিবর্তন করতে পারে, জামাল ভুঁইয়াকে পরিবর্তন করে খুব সম্ভবত এই জায়গাতে সোহেল রানাকে নামানো হতে পারে বলে আমি মনে করতেছি। সো এই ছিল আমাদের মোটামুটি একাদশ। এরপর যদি আসি গেম প্ল্যানটা আসলে এইভাবেই এখানেই বিস্তারিত মোটামুটি আলোচনা হয়ে গেছে যে এই যে এই ফরমেশনের ফুটবলাররা যদি তাদের কাজগুলো ঠিকভাবে করে, তাহলে প্রথমে আসলে আমাদের কাজ হবে যে টিমের কাজ, যেটা আমার থেকে মনে হয় সেটা হচ্ছে ফার্স্ট 10 মিনিটস টু 15 মিনিটস খেলাটাকে অবজার্ভ করা, খেলাটার টেম্পোটা ধরতে পারা। যদি টেম্পো আসলে না ধরতে পারে তাহলে হিতে বিপরীত হবে। সো আবার হচ্ছে যে এই ম্যাচে ফ্রি রোল দেওয়া হামজা চৌধুরীকে, একটু অফেন্সিভ হয়ে খেলতে দেওয়া। এখন আমি তো ওই প্রথমে বলছি যে হামজা কি ডিফেন্সিভ থাকবে না অফেন্সিভ থাকবে, হয়তো বা প্রথম দিকে একটু ডিফেন্সিভ থাকবে, পরবর্তীতে হামজা একটু উপরের দিকে উঠে খেলবে। তবে এই ম্যাচে গোল করাটা অনেক বেশি জরুরি, কারণ যেমন ম্যাচটা ঐতিহাসিক, তেমন এই ম্যাচটা কিন্তু আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচ। বিগত 2-3 বছরে বাংলাদেশ ফুটবল দল আমার মনে হয় না 3 গোলের উপরে করতে পারছে, তাও সেটা 2টা ম্যাচে করতে দেখছি লাস্ট 2 থেকে 3টা বছরের মধ্যে। সো আমরা যদি এই ম্যাচে বেশি থেকে বেশি গোল করতে পারি, তাহলে আমাদের একটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ব্যাপারটা জাগবে, এবং আমাদের যে আসলে পরিবর্তন হচ্ছে এবং আমরা এই ফরমেশনের সাথে মানিয়ে নেওয়ার বিষয়টা, নতুন কোচের কাজ কেমন সেটাও বুঝতে পারবো। সো এবার যদি আমরা কথা বলি স্যান মারিনো কী কারণে বাংলাদেশের জন্য কোন কোন জায়গায় থ্রেট হয়ে দাঁড়াতে পারে। সো প্রথমে বুঝতে হবে আসলে স্যান মারিনোর যে ফুটবলাররা রয়েছেন তারা কোথায় খেলে। তারা সবাই ইউরোপের মধ্যেই খেলে, হয়তোবা চতুর্থ টায়ার পঞ্চম টায়ার লিগগুলোতে, পর্তুগাল সহ আশেপাশে যেই বেলজিয়াম যেই দেশগুলো রয়েছে সেগুলোর 4th 5th টায়ারের নিয়মিত লিগগুলোতে খেলে। সো তাদের যে ইউরোপিয়ান ট্যাকটিক্যাল বিষয়গুলো মাথার ভিতরে খুব ভালো আছে, এবং তারা ডিফেন্সিভলি ফুটবল খেলে, তাদের হাইট ভালো, ফিজিক্যালি তারা বাংলাদেশের চাইতে অনেক অনেক বেশি স্ট্রং। যার কারণে তারা, মানে শুধু তারাই না, ইউরোপিয়ান প্রত্যেকটা দলই এরিয়ালে অনেক বেশি ভয়ঙ্কর। সো এই জায়গাতে বাংলাদেশ অবশ্যই সেট পিচ অ্যাভয়েড করতে হবে। মানে সেট পিচ কনসিড করা হতে পারে, সেটা ফাউল করলাম, ফ্রিকিক হইলো, কর্নার হইলো, বা পোস্টের পাশাপাশি এরিয়াতে থ্রোইং, এইগুলো যদি হয় বাংলাদেশের জন্য থ্রেট হইতে পারে। আমি আবারও বলতেছি, বাংলাদেশকে অবশ্যই সেট পিচ অ্যাভয়েড করতে হবে, সেট পিচ কনসিড করাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এরিয়ালে এই দলগুলো সবসময়ই ভালো হয়। এছাড়া ম্যাচের টেম্পো কন্ট্রোল করতে হবে। যদি ম্যাচের টেম্পো কন্ট্রোল করতে না পারেন, তারা যদি ম্যাচের টেম্পো ধরে রাখতে পারে, তাহলে অনেক কিছুই হয়ে যেতে পারে, যেটা আমরা হয়তো বা কল্পনাও করতেছি না। সো এখন যদি বলেন যে আমার প্রেডিকশন, আমি কীরকম প্রেডিকশন চিন্তাভাবনা করতেছি যে স্যান মারিনো কীরকম পারফরমেন্স করতে পারে, বাংলাদেশ কীরকম গোল টোল করতে পারে। সো আমার মনে হচ্ছে যে এই ম্যাচ বাংলাদেশ 3 গোল করতে পারে, একটা গোল খাইলেও খাইতে পারে, নাও খাইলে নাও খাইতে পারে। আর এর চাইতে বেশি গোল বাংলাদেশ দিক, আমি সেটা চাই। কেন চাই সেটাও বলছি। আপনি জানান, আপনি এই ম্যাচের যে স্কোর লাইন সেটা কীরকম হবে বলে মনে করছেন, সেটা কমেন্ট বক্সে জানান। আর বাংলাদেশ ফুটবলের খুঁটিনাটি ভিডিও পেতে
এই ধরনের টেকনিক্যাল সকল বিষয় জানতে আমাকে এখনই ফলো করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।